হ্যালো বন্ধুরা, আপনি কি একবারও ভেবে দেখেছেন আজকে উন্নত দেশগুলোতে যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা রোবটদের ব্যবহার বেড়ে যাচ্ছে সেটা মানবজাতির উপর কেমন প্রভাব ফেলতে পারে? চলুন আজকে দেখব এমন একটি সায়েন্স ফিকশন মুভি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ক্ষতিকর দিক দেখানো হয়েছে। মুভির শুরুতে 1990 সালের সময়কে দেখানো হয়, যেখানে দুই ভাই বোন মিশেল এবং ক্রিসকে দেখানো হয়। ক্রিস অনেক বুদ্ধিমান ছিল। ছোট থাকতে সে এমন একটি অ্যাডমিশন টেস্ট দেয় যার ফলে সে সরাসরি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। এক্সাম শেষ করে যখনই মিশেল আর ক্রিস বাইরে আসে, একজন আর্মি অফিসার ক্রিসকে দাঁড় করায়, কারণ সে কসমো রোবটের টি শার্ট পরেছিল। এর মানে ক্রিস রোবট পছন্দ করে। কিন্তু সেই সময় মানুষ এবং কসমো রোবটদের মধ্যে যুদ্ধ হতে যাচ্ছে। সিন শিফট হয়ে ইথান নামক একজন বিজ্ঞানীকে দেখানো হয়, যে কসমো রোবটদের বিরুদ্ধে ছিল। অনেক বছর আগে কসমো রোবটদের মানুষের সাহায্যের জন্য বানানো হয়েছিল। এই রোবটদের দিয়ে মানুষরা তাদের কাজ করাতো, কিন্তু যখন রোবটদের মধ্যে কোনো ইলেকট্রিক সমস্যা দেখা দিত, মানুষরা রোবটদের ফেলে দিত। বছরের পর বছর এমন অত্যাচারের পর কসমো রোবটরা তাদের সম্মান রক্ষার্থে আন্দোলন শুরু করে, যাদের নেতৃত্ব দিচ্ছিল পিনাট নামক একজন কসমো রোবট। সায়েন্টিস্ট এটা মেনে নিতে পারেনি, সেই জন্য কসমো রোবটদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেয়। তারপর শুরু হয় মানুষ আর রোবটদের মধ্যে যুদ্ধ। মানবজাতির উপর বাড়িতে রোবট ব্যবহার এবং সাথে রাখার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, আর পুরো পৃথিবীতে কসমো রোবটদের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধের সময় একজন আর্মি অফিসার ইভান্স তার হেডকে রিপোর্ট করে দেয় তারা এই যুদ্ধে হারতে শুরু করেছে। কসমো রোবটরা ক্লান্তিহীনভাবে যুদ্ধ করতে পারে, যা মানবজাতি বা আর্মিরা পারে না। অন্যদিকে সেই সময় সায়েন্টিস্ট ইথান একটি নতুন টেকনোলজি আবিষ্কার করে, যা মানুষদেরকে সাহায্য করবে। সে নিউরো ক্লাস্টার রোবট তৈরি করে, যাকে মানুষ কন্ট্রোল করতে পারবে, সেইটাও আবার তার ব্রেনের সাহায্যে। এই টেকনোলজির নাম দেওয়া হয় নিউরোটেক। মানুষরা তাদের মাথায় নিউরো হেলমেট পরে নিউরোকাস্টার রোবটদের কন্ট্রোল করে যুদ্ধ করতে থাকে। নিউরোকাস্টার রোবটরা কসমো রোবটদের মতোই ক্লান্তিহীনভাবে যুদ্ধ করে এবং এক সপ্তাহের মধ্যে কসমো রোবটদের সাথে যুদ্ধে বিজয়ী হয়ে যায়। এই যুদ্ধে সবথেকে বেশি কসমো রোবট মারার জন্য মেজর মার্টকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। যুদ্ধ শেষ হওয়ার পর মানবজাতি কসমো রোবটদের না মেরে তাদের সাথে একটি কন্ট্রাক্ট সাইন করে। তাদেরকে ধ্বংস না করে একটি বিশেষ জায়গায় বন্দি করে দেওয়া হয়। সেই সাথে সময় যেতে থাকে এবং সায়েন্টিস্ট ইথান তার নিউরোটেককে আরও বেশি অ্যাডভান্সড বানিয়ে নেয়। সায়েন্টিস্ট ইথান মানুষের ব্রেনকে দুই ভাগে ভাগ করে দিয়ে নিউরোটেকের সাথে কানেক্ট করে দেয়, যার ফলে একজন মানুষ একই সময়ে দুইটি নিউরোকাস্টার রোবটকে কন্ট্রোল করতে পারবে এবং তাদের দিয়ে ভিন্ন ভিন্ন কাজ করাতে পারবে। অথবা ব্রেনের এক অংশ দিয়ে একটি নিউরোকাস্টার রোবটকে কন্ট্রোল করে তার সকল কাজ করাবে, আর অন্য অংশ দিয়ে সে সাধারণ জীবনযাপন এনজয় করবে। সেই জন্য সকল মানুষ টেকনোলজির এই অ্যাডভান্সড ভ্যারিয়েন্ট অনেক বেশি পছন্দ করে। তাই পুরো পৃথিবীর মানুষ এই টেকনোলজি ব্যবহার করতে শুরু করে, আর এখন স্কুল কলেজেও নিউরোটেকের ব্যবহার শুরু হয়ে যায়। অন্যদিকে সিন কাট হয়ে 1994 সালের সময়কে দেখানো হয়, যেখানে এই মুভির মেইন ক্যারেক্টার মিশেলকে তার পালিত বাবার সাথে বসবাস করতে দেখা যায়। মিশেল স্কুলে আসে আর দেখানো হয় সকল বাচ্চাদের নিউরোটেক হেলমেটের সাহায্যে পাঠদান করানো হয়। কিন্তু মিশেল নিউরোটেক হেলমেট ব্যবহার করে না, কারণ সে মানুষের ন্যাচারাল সৌন্দর্যকে ভালোবাসে। স্কুলের রুলস অমান্য করার কারণে তাকে প্রিন্সিপালের অফিসে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল বলে, যদি তুমি স্কুলের নিয়ম না মানো তাহলে আমি তোমার বাবা মার কাছে কমপ্লেন করব। কিন্তু মিশেল বলে, আমার ফুল ফ্যামিলি একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এইটা শুনে প্রিন্সিপালের অনেক খারাপ লাগে। তারপর প্রিন্সিপাল মিশেলকে নিউরোটেকের মাধ্যমে নিউরোথেরাপি দেওয়ার পরামর্শ দেয়, যা তার ভালো লাগবে। কিন্তু মিশেল এইসব টেকনোলজি আর আর্টিফিশিয়াল কোনো কিছুই পছন্দ করে না। তারপর ফ্ল্যাশব্যাকে মিশেলের ওই দিনের কথা মনে হতে থাকে, যেদিন তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাদের গাড়ির সামনে হরিণ চলে আসে, যাকে বাঁচাতে গিয়ে তাদের গাড়ি ক্র্যাশ হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টে মিশেলের অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল। একটি হসপিটালে তার জ্ঞান ফিরে এবং তার সামনে চশমা পরা একজন ডাক্তার আসে, আর সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলতে তার মনে হতে থাকে কেউ একজন লুকিয়ে তার ঘরে প্রবেশ করার চেষ্টা করছে। ভয় পেয়ে সে তার খাটের নিচে লুকিয়ে যায়। সেটা একটা কসমো রোবট ছিল, যা তার রুমে চলে আসে। কসমো রোবটটি মিশেলকে খুঁজে বের করে, কিন্তু মিশেল তাকে মেরে ফেলার হুমকি দেয়। তারপর রোবটটি তার মাথার দিকে ইশারা করে একটি তার জোড়া দিতে বলে। মিশেল ওই তার জোড়া দেয়,
তারপরে ওই রোবট কথা বলতে শুরু করে। কসমো রোবটটি বলে, আমি তোমার ছোট ভাই ক্রিস। এটা বলতে সে নিচে পড়ে যায়। মিশেল দেখে তার পালক বাবা রোবটের উপর আক্রমণ করেছে। বর্তমান সময়ে কসমো রোবট বাড়িতে রাখার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই রোবটকে বাড়ি থেকে বের করে দাও। মিশেল বলে, আপনার অসচেতনতার কারণে রোবটটি বাড়িতে এসেছে। এইটা শুনে তার পালক বাবা তার উপরে আক্রমণ করে। এইটা দেখে কসমো রোবট রেগে যায় আর মিশেলের পালক বাবার উপর আক্রমণ করে। সে দেয়ালে লেগে পড়ে যায়। তারপর সে পুলিশকে ফোন করতে চায়, কিন্তু মিশেল পিছন থেকে কারেন্টের শক দিয়ে তার পালিত বাবাকে অজ্ঞান করে ওই কসমো রোবট নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। অনেক দূরে আসার পর মিশেল গাড়ি থামিয়ে ওই কসমো রোবটকে জিজ্ঞেস করে, তুমি এটা কেন বলেছিলে যে তুমি আমার ছোট ভাই ক্রিস? তোমার মধ্যে কি আমার ভাইয়ের মেমোরি রয়েছে? কসমো রোবট মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। মিশেল ইমোশনাল হয়ে যায় আর জিজ্ঞেস করে, তাহলে আমার ভাইয়ের বডি কোথায়? তারপর কসমো রোবট ইশারা করে বুঝিয়ে দেয় যে তোমার ভাইয়ের বডি সম্পর্কে ওই চশমা পরা ডাক্তার সবকিছুই জানে। মিশেলের মনে পড়ে তাকে চশমা পরা ওই ডাক্তার বলেছিল তার ভাই মারা গেছে। মিশেল ম্যাপ বের করে আর রোবটটি একটি জায়গায় আঙ্গুল রেখে বোঝায় যে এটি সেই জায়গা যেখানে ওই চশমা পরা ডাক্তারকে পাওয়া যাবে, যে তোমার ভাই ক্রিস সম্পর্কে সবকিছুই জানে। তারা দুজন ট্রেন দিয়ে ওই জায়গায় যেতে থাকে। রাস্তায় তারা দেখে এখানকার মানুষদের অবস্থা কতটা খারাপ, কেননা তারা নিউরোটেক হেলমেটের খারাপ ব্যবহার করা শুরু করেছে। তারা এইটা ব্যবহার করে নেশাও করতে থাকে। মানুষদের এই খারাপ অবস্থা দেখে কসমো রোবটের অনেক খারাপ লাগছিল। সেখানে ইভান্সকে দেখানো হয়। সে ওই আর্মি অফিসার যে তার হেডকে বলেছিল আমরা কসমো রোবটদের সাথে যুদ্ধে হেরে যাচ্ছি, কিন্তু সে এখন আর্মির ইউনিফর্মে ছিল না। হয়তো সে রিটায়ার্ড হয়ে গিয়েছিল। সে তখন ইলিগেলি বন্দুক সাপ্লাই করত। এখানে সে একটি বন্দুক নিউরোকাস্টার রোবটের কাছে বিক্রি করছিল। বন্দুক হাতে পেতেই নিউরোকাস্টার রোবট তাকে টাকা দিতে অস্বীকার করে আর ওই বন্দুক দিয়ে ইভান্সকে মারতে চায়। কিন্তু নিউরোকাস্টার রোবট ইভানকে গুলি করার আগেই পিছন থেকে কেউ একজন শক দিয়ে ওই নিউরোকাস্টার রোবটকে ডিজেবল করে দেয়। এটা ইভান্সের রোবট টেম্প ছিল। সে ইলিগেলি এই রোবটকে তার সাথে রেখেছে। তারপর তারা দুজন মিলে ওই নিউরোকাস্টার রোবটকে তাদের ট্রাকের ভেতরে রাখে। সেই সাথে মিশেল আর ওই কসমো রোবট ওই ট্রাকের ভেতরে প্রবেশ করে, কারণ মিশেল জানে তারা এখন এই ট্রাক নিয়ে ওই রোবটদের ফ্যাসিলিটির ভিতরেই যাবে। অন্যদিকে দেখানো হয় জ্ঞান ফেরার পর মিশেলের পালক বাবা পুলিশকে জানিয়ে দিয়েছিল যে মিশেলের কাছে একটি কসমো রোবট আছে। ওই কসমো রোবটকে মারার জন্য সরকার মেজর মার্টকে হায়ার করে, যে যুদ্ধের সময় সবথেকে বেশি কসমো রোবট মেরেছিল। আর এখন সে মিশেল আর ওই কসমো রোবটের পেছনে লেগেছে। অন্যদিকে দেখানো হয় ইভান্স যেখানে তার ট্রাক দাঁড় করায় সেটা তার বাড়ি ছিল, আর তার বাড়ি রোবটদের ফ্যাসিলিটির সাথে কানেক্টেড ছিল। ভেতরে আসার পর মিশেল আর কসমো রোবট ট্রাক থেকে বের হয়, কিন্তু ইভান্স তাদের শব্দ শুনতে পায়। ইভান্স তাদের দিকে বন্দুক তাক করে। তারপর মিশেল বলে সে ওই রোবটদের ফ্যাসিলিটির ভেতরে যেতে চায়, আর সেই জন্য সে তার ট্রাকের ভেতরে প্রবেশ করেছিল, কারণ সে জানে ইভান্স ওই ফ্যাসিলিটির ভেতর থেকে বিভিন্ন জিনিস কেনাবেচা করত। তারপর ইভান্স বলে সেখানে অনেক বিপদ, তুমি সেখানে যেতে পারবে না। যদি সেখানে যাওয়ার কোনো ইচ্ছা থাকে তোমার, তাহলে সেটা ভুলে যাও। তারা দুজন কথা বলছিল, এমন সময় ইভান্স লিফটের শব্দ শুনতে পায়। তারপর সে ওই দুই রোবটকে লুকাতে বলে, আর দেখতে পায় সেখানে মেজর মার্টের নিউরোকাস্টার রোবট এসেছে। আর সে বলে, ভালোই ভালোই বলে দাও তোমার কসমো রোবট কোথায়। আমি জানি মিশেলের সাথে একটি কসমো রোবট আছে। কিন্তু ইভান্স বলে, না, মিশেল আমার ছোট বোন, ওর কাছে কোনো রোবট নেই। ইভান্স মিথ্যে বলার কারণে মার্ট তার উপর আক্রমণ করে। এটা দেখে ওই দুই কসমো রোবটরা রেগে যায় আর মার্টের উপর আক্রমণ করে। তারপর সুযোগ বুঝে মিশেল সবগুলো লাইট অফ করে দেয় এবং মার্টের নিউরোকাস্টার রোবটকে বিল্ডিংয়ের জিনিসপত্রের নিচে ফেলে তারা চারজন বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে মেজর মার্ট তার নিউরোকাস্টার হেলমেট খুলে ফেলে আর অনেক রেগে যায়। তারা পালিয়ে যেখানে এসে পৌঁছায় সেই জায়গা অনেক ভয়ানক ছিল। ইভান্স অনেক রাগ দেখাতে থাকে, কেননা এখন সেখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তাও তাদের নেই। সে মিশেলের উপর রাগ দেখাতে থাকে। তারপরে সেখানে অ্যাভেঞ্জার্স রোবট চলে আসে, যারা অন্য রোবটদের মেরে তাদের পার্টস দিয়ে নিজেদের দুর্বল পার্টস লাগিয়ে নিজেদের লাইফ বাড়াতে থাকে। তারপর সেখানে তারা অনেক বড় একটি খারাপ রোবট আর একটি গাড়ি দেখতে পায়, আর ওই বড় রোবটটাকে ইভান্সের রোবট কন্ট্রোল করা শুরু করে দেয়।
তারা চলেই যাবে এমন সময় মিশেল বলে, আমি একজন ডক্টরকে জানি যে এখানেই থাকে, আর সে এখান থেকে বের হওয়ার রাস্তা জানে। আর যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে তুমিও এখান থেকে বাইরে বের হতে পারবে। ইভান্স রাজি হয়। তারপর তারা একটি গাড়িতে ওঠে, যাকে ওই বড় রোবটটি হাতে নিয়ে হেঁটে যেতে থাকে। যেতে যেতে মিশেল ইভান্সকে জিজ্ঞেস করে, তুমি এই রোবট কোথায় পেলে? তারপর ইভান্স বলে, কসমো রোবটদের সাথে যুদ্ধের সময় আমি একে পেয়েছি। আমি রোবটদের বিরুদ্ধে লড়াই করছিলাম, আর লড়াইয়ে আমার দুটি পা অনেক বেশি ইনজিওর ছিল, আর এই রোবটের জন্যই আমার জীবন বেঁচে যায়। আর এখন আমি সঠিকভাবে হাঁটাচলা করতে পারি। সে আমার জীবন বাঁচিয়েছে, তাই সবসময় আমি তাকে আমার সাথেই রাখি। যুদ্ধ শেষ হওয়ার পর যখন থেকে কসমো রোবট রাখার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, আমি ওর সাথে লুকিয়ে বসবাস করা শুরু করেছি। অন্যদিকে সিন কাট হয়ে সায়েন্টিস্ট ইথানকে দেখানো হয়। যখন সে তার মায়ের সাথে ভার্চুয়ালভাবে কথা বলছিল, সে দেখতে পায় তার মায়ের মেমোরি লস হচ্ছিল। যখন সে এটা কারণ বুঝতে পারে, তার টিম মেম্বার জানায় যে এটা তার নিউরোটেকনোলজির জন্য হচ্ছে। সে অনেক রেগে যায় আর ডক্টরকে জিজ্ঞেস করে আমাদের সার্ভিস খারাপ হলো কিভাবে। ডক্টর বলে ক্রিস পালিয়ে গেছে, যার সাহায্যে আমরা এই নিউরোটেকনোলজি চালাচ্ছিলাম। ইথান বলে ক্রিস কিভাবে পালাতে পারে, তার বডি তো আমাদের কাছেই রয়েছে। ডক্টর বলে ক্রিস তার কিছু মেমোরি একটি রোবটের মধ্যে ঢুকিয়ে তাকে পালাতে সাহায্য করেছে, যার ফলে আমাদের নিউরোটেকনোলজিতে প্রবলেম দেখা দিচ্ছে। তারপর সায়েন্টিস্ট ইথান রেগে গিয়ে বলে, যত তাড়াতাড়ি সম্ভব ওই রোবটটিকে খুঁজে বের করো, না হলে আমার কোম্পানি ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে সায়েন্টিস্ট ইথান ন্যানোটেকের দুনিয়ায় গিয়ে মেজর মার্টের সাথে কন্ট্যাক্ট করে। সে মার্টকে বলে আমাকে সাহায্য করো, একটি রোবট আমার ল্যাব থেকে পালিয়েছে, যার সাহায্যে আমার নিউরোটেকনোলজি সিস্টেম চলে। তুমি তাকে খুঁজে আমার কাছে নিয়ে আসো, আমি তোমাকে যত টাকা চাইবে দিব। মার্ট বলে আমি প্রথম থেকেই ওই কসমো রোবট আর ওই মেয়েকে খুঁজছি। তারপর ইথান বলে তাহলে তো আরো ভালো, তুমি ওই মেয়েকে ধরে জেলে বন্দি করবে আর ওই রোবটটাকে আমাকে দিয়ে দিবে। যেহেতু পূর্বে মার্টের নিউরোকাস্টার রোবটকে ইথানস আর মিশেল ওই বিল্ডিংয়ের নিচে ফেলে দিয়েছে, তাই এবার সায়েন্টিস্ট ইথান মেজর মার্টকে ফ্রিতে আরও শক্তিশালী আর অ্যাডভান্সড নিউরোটেক রোবট দেয়। অন্যদিকে সিন শিফট হয়ে ইভান্স আর মিশেলকে দেখানো হয়। তারা সবাই এমন এক জায়গায় এসে দাঁড়ায় যেখানে হঠাৎ তাদের উপর আরও অন্য রোবটরা আক্রমণ করে। বড় রোবট আহত হয় আর সবাইকে বন্দি বানিয়ে পিনাট রোবট, যে তাদের লিডার, তার কাছে নিয়ে আসে। মিশেল তাকে দেখে অবাক হয়, কেননা সে এখন পর্যন্ত জীবিত আছে। পিনাট রোবট জিজ্ঞেস করে এখানে আসার কারণ কি, কেননা আমাদের মারার জন্য মাঝে মধ্যেই মানুষরা এখানে আসে। কিন্তু মিশেল বলে আমি আপনাকে বা অন্য কাউকে মারতে আসিনি, আমি এখানে শুধুমাত্র একজন ডক্টরকে খুঁজতে এসেছি, যে এই ফ্যাসিলিটির ভেতরেই থাকে। তারপর পিনাট বলে হ্যাঁ, এখান থেকে কিছু দূরে একটি সেফ হাউস আছে, ওইখানে হয়তো ডক্টর বসবাস করে। পিনাট মিশেলকে জিজ্ঞেস করে কেন তুমি ওই ডক্টরকে খুঁজছ। মিশেল বলে আমি শুধুমাত্র আমার ভাইকে খুঁজতে চাই, যার আংশিক মেমোরি এই কসমো রোবটের ভেতরে রয়েছে। আর আমি আরও জানতে পেরেছি আমার ভাইয়ের বডি ইথান কোম্পানির কাছে রয়েছে। পিনাট রোবট ভাবতে থাকে যে একটি বাচ্চার বডি তার ল্যাবের ভেতরে কেন রেখেছে। এইটার অ্যান্সার কারোর কাছেই ছিল না। তারপর দেখা যায় মিশেল আর ইভান্স যাওয়ার জন্য রেডি হয় এবং তাদের লিডার পিনাট রোবট তাদের সাথে কিছু সৈনিক রোবট দিয়ে দেয় যেন তাদের সাহায্য করতে পারে। তারপর তারা বাদামের মতো দেখতে একটি গাড়িতে যেতে থাকে। অন্যদিকে মার্টও এই ফ্যাসিলিটির ভেতরে প্রবেশ করেছে এবং তাদেরকে ওই বাদামের মতো গাড়িতে যেতে দেখেছে। তারা যখন সেই জায়গায় পৌঁছায়, অনেকগুলো অ্যাভেঞ্জার্স রোবট তাদের ঘিরে ফেলে, কিন্তু তাদেরকে কিছু করার আগে সেখানে একটি গান বাজতে থাকে এবং একটি গোপন দরজা খুলে যায়, যার মাধ্যমে তারা নিচে পড়ে যায় এবং ওই ডক্টরের কাছে চলে আসে, যার সাথে দেখা করার জন্যই মিশেল এখানে এসেছিল। কিন্তু ডক্টর কিয়ন তাদেরকে কিছু জিজ্ঞেস করার আগেই মিশেল জিজ্ঞেস করে আমার ভাই ক্রিস কোথায়? আপনি বলেছিলেন আমার ভাই মারা গেছে, তাহলে সে জীবিত আছে কিভাবে? আপনি আমাকে কেন মিথ্যে বলেছেন? কেন বলেছেন যে আমার ভাই মারা গেছে? ডক্টর কিয়ন বলে তোমার ছোট ভাই সায়েন্টিস্ট ইথানের ল্যাবে রয়েছে। মিশেল জিজ্ঞেস করে কেন আমার ভাইকে ল্যাবে রাখা হয়েছে। তারপর ডক্টর কিয়ন ইথানের কোম্পানির আসল কাহিনী বলে। তিনি বলেন আজ থেকে 4 বছর আগে মানুষরা রোবটদের সাথে যুদ্ধে হারতেছিল। সেই সময় তোমার আর ক্রিসের অ্যাক্সিডেন্ট হয়
যখন আমরা ক্রিসের এমআরআই করি তখন জানতে পারি ক্রিস অনেক বেশি জিনিয়াস। তার ব্রেনে এক্সট্রা পাওয়ার ছিল যা হয়তো উপরওয়ালা তাকে দিয়েছে। ক্রিসের ব্রেনই আমাদের কোম্পানির জন্য অসাধ্য সাধন করতে সাহায্য করেছে। ক্রিসের ব্রেনের সুপার পাওয়ারের জন্যই আমরা নিউরোটেক তৈরি করতে পেরেছি। মিশেল অনেক রেগে যায় আর বলে, তাহলে আপনি আমাকে মিথ্যে বলেছিলেন কেন যে আমার ভাই মারা গেছে? তারপর ডক্টর কিয়ন তার মনিটরে সেই সময়কার ল্যাবের পাস্ট ভিডিও দেখাতে থাকে। তখন ক্রিস কোমাতে ছিল আর তার বডির সাহায্যে তার ব্রেনকে ব্যবহার করা হচ্ছিল। ডক্টর কিয়ন আরও বলে যে যদি ওই দিন আমরা তার ব্রেনকে ব্যবহার করে আর্টিফিশিয়াল নিউরোটেক তৈরি না করতাম তাহলে ক্রিস সেদিনই মারা যেত। তারপর মিশেল বলে তাকে মারা যেতে দিতেন, কিন্তু তাকে এতটা খারাপভাবে ব্যবহার করতেন না। ডক্টর বলে সে পুরোপুরি মারা যায়নি, ভেতর থেকে জীবিত ছিল। একদিন সে আমার হাতও ধরার চেষ্টা করেছিল, কিন্তু যখন আমার মনে হলো ক্রিস মারা যায়নি, ভেতর থেকে জীবিত আছে, তারপরেই আমি নিউরোটেক বন্ধ করার সিদ্ধান্ত নেই। কিন্তু ইথান রাজি হয় না আর আমাকে তা কোম্পানি থেকেই বের করে দেয়। তারপর ডক্টর কিয়ন আরও বলে যে আমি এই কসমো রোবটের ভেতর ক্রিসের ব্রেনের একটি অংশের সাথে কানেকশন করিয়ে দেই, যার ফলে তুমি আমার কাছে আসতে পেরেছ। কিন্তু এইসব শুনে ওই ডক্টরের উপর মিশেল রাগ দেখাতে থাকে আর বলে এইসব করার দরকার কী ছিল। ডক্টর বলে আমি চেয়েছিলাম ক্রিস এই কসমো রোবটের মধ্যে বেঁচে থাকুক আর রোবটদের সাথে থেকে একটি ফ্যামিলি বানাবে, একটি সুন্দর জীবন পাবে। এটা শুনে মিশেল রেগে যায় আর কান্না করতে করতে বলে ক্রিস আমার ছোট ভাই ছিল, আমি তার ফ্যামিলি ছিলাম, তাহলে তার রোবটদের কি দরকার ছিল? ইভান্স অনেক রেগে যায় এবং ডক্টরকে মারতে থাকে। অন্যদিকে দেখানো হয় মেজর মার্টও সেখানে চলে আসে, যাকে সিসিটিভি ক্যামেরাতে দেখার পর পিনাট ভয় পেয়ে যায়। অন্যদিকে মার্ট একটি বোমা বিস্ফোরণের মাধ্যমে ভেতরে প্রবেশ করে। তারপর অন্ধকারের কারণে তারা সবাই মার্টের উপর হামলা করা শুরু করে, কিন্তু তার এবারে নিউরোকাস্টার রোবট অনেক বেশি শক্তিশালী ছিল। তাদের কোনো হামলায় মার্টের রোবটের কিছু করতে পারে না। মার্ট তার সাথে পুরো টিম নিয়ে এসেছিল, যারা এই কসমো রোবটদের সাথে লড়াই করতে শুরু করে। নিউরোকাস্টার রোবটরা কসমো রোবটদের একের পর এক মারতে থাকে। এই অবস্থায় ডক্টর কিয়ন মিশেলকে বলে তুমি তোমার ভাইয়ের রোবটটাকে নিয়ে চলে যাও, কিন্তু মিশেল তার ভাইয়ের রোবটটাকে নিয়ে পালিয়ে যাওয়ার আগেই সেখানে মার্ট চলে আসে আর মার্ট তার ভাইয়ের কসমো রোবটের হাত ধরে নেয়। তারপর সেখান থেকে উড়ে চলে যায়। সে মিশেলকে কিছুই করেনি, কিন্তু তাছাড়া নিউরোকাস্টার রোবটরা সেখানে অনেক ক্ষয়ক্ষতি করেছে, এমনকি তাদের লিডার পিনাট রোবটও অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে। তারপর যখন তারা রোবটদের ফ্যাসিলিটিতে আসে তারা দেখতে পায় যে নিউরোকাস্টার রোবটরা এখানকার অনেক কসমো রোবটদের মেরে ফেলেছে, আর যেসব কসমো রোবট জীবিত ছিল তাদের অবস্থা অনেক খারাপ ছিল। অন্যদিকে দেখানো হয় মেজর মার্ট ওই কসমো রোবটকে ইথানের কাছে নিয়ে আসে, যাকে দেখার পর ইথান অনেক খুশি হয় আর কসমো রোবটকে বলে ক্রিস অনেক টেনশন দিয়েছো আমাকে, নেক্সট টাইম আর এমন করো না। তারপর ল্যাবে থাকা ডক্টররা কসমো রোবটটাকে ধরে তার মাথায় একটি তার লাগিয়ে দেয় এবং কসমো রোবটের ভেতর থেকে ক্রিসের ব্রেনের অংশকে আবারও ক্রিসের বডিতে নিতে থাকে। মেজর মার্ট এইসব দেখে অবাক হয়ে যায় ইথান কতটা খারাপভাবে একটি ছোট বাচ্চাকে ব্যবহার করছিল। ইথান মার্টকে বলে এই বাচ্চার কারণে আমি নিউরোটেককে আবিষ্কার করতে পেরেছি এবং মানবজাতিকে কসমো রোবটদের হাত থেকে বাঁচাতে সক্ষম হয়েছি। অন্যদিকে মিশেল অনেক উদাস ছিল। তারপর ইভান্স তার কাছে এসে তাকে ভরসা দিয়ে বলে চিন্তার কারণ নেই, তোমার ভাইকে বাঁচানোর জন্য আমি তোমার পাশে আছি। আমরা ক্রিসকে বাঁচাবো আর ইথানের আসল রূপ সবার সামনে নিয়ে আসব। এখন তাদের প্রথম মিশন হচ্ছে এই ফ্যাসিলিটি থেকে বাইরে বের হওয়া, যার কারণে তারা পিনাটের একটি রোবটের কাছে আসে যে এখান থেকে বের হওয়ার রাস্তা জানে। এই রোবট আরও অনেক তথ্য জানে। সে মিশেলকে বলে পুরো নিউরোটেক তোমার ভাইয়ের ব্রেনের মাধ্যমে চলে, আর যদি তোমার ভাই কোমা থেকে বের হয়ে আসে তাহলে ইথানের নিউরোটেক কোম্পানি বন্ধ হয়ে যাবে। এইটা শুনে মিশেল বলে এইটা তো আরও ভালো খবর, এইভাবে আমরা নিউরোটেক বন্ধ করতে পারবো। যে রোবট মিশেলকে এত কিছু বলছিল সেই রোবটও তাদের সাথে মিশনে যেতে চায়, কিন্তু পিনাট রাজি হয় না, কারণ পিনাট বলে আমরা প্রথমেও যুদ্ধ চাইনি আর এখনও চাই না। প্রথমেও আমরা সম্মান আর অধিকার চেয়েছি, এখনও সেইটাই চাই। তারপর মিশেল বলে আমরা সেইটাই নিতে যাব, তার জন্যই আরও একবার আমাদের লড়াই করতে হবে। বাকি সকল রোবটরা মিশেলের উদ্দেশ্য বুঝতে পারে আর সবাই মিলে পিনাট রোবটকে রাজি করায়। এখন তারা সবাই এই মিশনের জন্য প্রস্তুত ছিল।
তারপর তারা সবাই বড় একটি ডুবন্ত রোবট জাহাজে করে সেই শহরে যায় যেখানে ইথানের ল্যাব ছিল। তারা অনেক বড় একটি রোবট তাদের সাথে নিয়ে আসে, যা একটি গাড়ি খেলনার মতো ছুঁড়ে ফেলতে পারে। এই সব কিছু ইথান তার ল্যাবে বসে দেখছিল এবং সে মেজর মার্টকে তার আর্মি নিয়ে সবাইকে মারতে বলে। বড় রোবটকে ইভান্সের রোবট কন্ট্রোল করছিল, আর এখন ইভান্সের সামনে অনেক নিউরোকাস্টার রোবট চলে আসে যারা তার রোবটকে ধ্বংস করার চেষ্টা করতে থাকে। বড় রোবটটি ধ্বংস হওয়ার আগে ইভান্সের রোবট সেখান থেকে বের হয়ে আসে। অন্যদিকে দেখা যায় পিনাটো একটি বড় রোবট নিয়ে সেখানে লড়াই করার জন্য আসে, আর বাকি সব কসমো রোবটরা নিউরোকাস্টার রোবটদের সাথে লড়াই করতে থাকে। যখন সবাই বাইরে লড়াই করছিল, এই সুযোগে মিশেল ইথানের ল্যাবের ভেতরে চলে আসে। মিশেল তার একটি রোবট নিয়ে আসে যে ল্যাবের ডক্টরদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। তারপর মিশেল ল্যাবে থাকা একটি নিউরোকাস্টার হেলমেট পরে নেয় যা তার ভাই ক্রিসের সাথে কানেক্টেড ছিল। অন্যদিকে দেখা যায় ইথান অনেক বড় একটি নিউরোকাস্টার রোবট নিয়ে আসে আর বাইরে এসে ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। সেই সময় মার্ট কসমো রোবটদের মারতে মারতে পিনাট রোবটের সামনে চলে আসে। যখন সে একটি নিউরোকাস্টার রোবট মেরে ফ্রি হয়েছিল, মার্ট পিনাটের দিকে বন্দুক তাক করে আর জিজ্ঞেস করে এখন কেন তারা লড়াই করছে। তারপর পিনাট বলে স্বাধীনতার থেকে বড় কিছু নেই। মার্ট বলে মৃত্যুও না। পিনাট বলে যদি স্বাধীনতা রক্ষার জন্য আমার জীবনও দিতে হয় আর আমার মৃত্যুতে আমার সাথীরা স্বাধীনতা পায়, আমি তাতেও রাজি। এটা শুনে মার্ট ইমপ্রেস হয়ে যায় আর বলে তোমার মধ্যে মানুষের থেকেও বেশি মানবতা রয়েছে। মার্ট বলে আজকে আমি এমন একজনকে দেখেছি যার মধ্যে পশুর মতো মানসিকতা রয়েছে। সে ইথানের কথা বলে যে কিনা শুধুমাত্র নিজে কোম্পানির লাভের জন্য একটি বাচ্চাকে খারাপভাবে ব্যবহার করছে। তারপর মার্ট সিদ্ধান্ত নেয় সে আর ইথানকে সাহায্য করবে না, বরং এখন সে ন্যায়ের পক্ষে থাকবে। অন্যদিকে মিশেলকে দেখানো হয় সে নিউরোকাস্টার হেলমেটের মাধ্যমে ন্যানোটেক দুনিয়াতে তার ভাইয়ের ক্রিসের সাথে কথা বলতে থাকে। তারা তাদের বাড়িতে ছিল। তারপর মিশেল তার ভাইকে বলে উঠো, আমরা এখান থেকে চলে যাব। কিন্তু ক্রিস বলে না, আমি এখান থেকে যেতে পারবো না। ক্রিস বলে আমি এই দুনিয়াকে অনেক গভীর থেকে জানি, আর আমাকে ব্যবহার করে ইথান এই দুনিয়াকে ধ্বংস করে দিচ্ছে। তাছাড়া আমার এখান থেকে বের হওয়াও সম্ভব না, কারণ আমি মারা গেছি। তারা শুধুমাত্র আমার মস্তিষ্ককে আর্টিফিশিয়ালি জীবিত রেখে ব্যবহার করছে, আর আমার ব্রেন দিয়েই এই নিউরোটেক চলতেছে। তারপর মিশেল জিজ্ঞেস করে তুমি তাহলে কি করতে চাও। ক্রিস বলে দেখো, যদি আমার ব্রেন আরও বেশি দিন অ্যাক্টিভ থাকে তাহলে ইথান পুরো পৃথিবী ধ্বংস করে দিবে। তার থেকে ভালো তুমি আমাকে মেরে ফেলো, আমার ব্রেনকে ডিঅ্যাক্টিভেট করে দাও, তাহলে নিউরোটেকও বন্ধ হয়ে যাবে আর পৃথিবীও ধ্বংসের হাত থেকে বাঁচবে। কিন্তু মিশেল রাজি হয় না। তারপর ক্রিস বলে মনে আছে তুমি সবসময় আমাকে বলতে আমি পৃথিবী বদলাতে পারবো, সেই জন্য তুমি আমাকে মেরে এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সাহায্য করো। মিশেল ক্রিসকে জড়িয়ে ধরে। তারপর মিশেল ন্যানোটেক দুনিয়া থেকে বের হয়ে আসে যেখানে ক্রিসকে দেখানো হয়, আর মিশেল তার সামনে ছিল। তারপর মিশেল ক্রিসের সকল মেশিন বন্ধ করে দেয়, যার ফলে ক্রিস মারা যায় আর নিউরোটেক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বাইরে দেখানো হয় ইভান্স আর কসমো রোবটরা হাঁটতেছিল, আর ইভান্সের কসমো রোবট খারাপভাবে ড্যামেজ হয়ে গিয়েছিল। তারপর যখন নিউরোটেক বন্ধ হয়ে যায়, এক মুহূর্তেই সকল নিউরোকাস্টার রোবট ডিজেবল হয়ে যায়। সেই সাথে ইভান্স এর লড়াইয়ে জিতে যায়। এই সময় তার আনন্দের সীমা ছিল না। সে জুড়ে চিৎকার করতে থাকে, কিন্তু একটু পরেই তার কসমো রোবট টেম্পের কথা মনে পড়ে। পিছনে তাকাতেই দেখে সে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, সে মারা গেছে, যা থেকে ইভান্সের মুখের হাসি বন্ধ হয়ে যায়। কিন্তু হঠাৎ টেম্পের ভেতর থেকে একটি মিনি টেম্প বের হয়ে আসে, যে বড় রোবটটাকে ক্যারি করে সচল রেখেছিল, যাকে দেখার পর ইভান্স অনেক বেশি খুশি হয়। তার মিনি রোবটটাকে সাথে নিয়ে মিশেলকে খোঁজার জন্য ইভান্স ল্যাবের ভেতরে যায়। পরবর্তীতে তারা যখন বাইরে আসে তখন জানতে পারে সারা পৃথিবীতে সকল নিউরোকাস্টার রোবট বন্ধ হয়ে গিয়েছে। টিভিতে নিউজ দেখানো হয় আর মিশেলের ইন্টারভিউ নেওয়া হয়। মিশেল টিভি ইন্টারভিউতে সব সত্যি কথা বলে দেয় যে কিভাবে ইথান তার ছোট ভাইয়ের ব্রেনকে খারাপভাবে ব্যবহার করে এই নিউরোটেক চালাচ্ছিল। সেজন্য ইথানকে জেলে বন্দি করা হয়। মুভি শেষে মিশেলকে টিভিতে পুরো পৃথিবীকে স্পিচ দিতে দেখানো হয়। মিশেল বলে আমি জানি আপনারা সবাই কনফিউজড যে এইসব কি হচ্ছে সারা পৃথিবীতে। আসল কাহিনী হচ্ছে পৃথিবীতে এখন নিউরোটেক বন্ধ হয়ে গেছে। ইথানে নিউরোটেকের মাধ্যমে শুধু যে কসমো রোবটদের লড়াই হারিয়েছে তেমনটা নয়,
নিউরোটেকের কারণে অনেক ক্ষতিকর দিক মানবজাতির মধ্যে দেখা দিয়েছে। সকল মানুষ রোবটদের উপর নির্ভরশীল হয়ে গিয়েছিল। যে সকল কাজ তারা নিউরোটেক রোবট দিয়ে করাতো সেটা তারা নিজেরাই করতে পারতো। বাস্তব দুনিয়াতে একজন মানুষই আরেকজন মানুষের বিপদের সঙ্গী। আমাদের ইমোশন আর আমাদের মিলেমিশে বসবাস করাই আমাদেরকে মানুষ বানায়। যদি সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা সবাই একসাথে সামনে এগিয়ে যাব। তার এই স্পিচ সবাই পছন্দ করে। ইভান্সও ইমোশনাল হয়ে মিশেলকে জড়িয়ে ধরে। তারপর মুভি শেষে আমাদেরকে মারা যাওয়া রোবটদের ফেলে দেওয়া একটি জায়গা দেখানো হয়। একটু পরে ক্রিসের ওই কসমো রোবট উঠে দাঁড়ায়। এর মানে এখনো এই কসমো রোবটের মধ্যে ক্রিস জীবিত ছিল। এখানে মুভিটি শেষ হয়। বন্ধুরা, মুভিটির এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিবেন, কেননা আপনার একটি লাইক আর ছোট্ট একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আর যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।